The entire country can be taken out in one night, and that night might be tomorrow night. ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি খবরের শিরোনামে দেখলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের একজন নেতা সরাসরি বলছেন, আমরা চাইলে একটা দেশের সব তেল দখল করে নিতে পারতাম। শুধু তাই নয়, তিনি বলছেন আমেরিকান সেনার পুরো 24 ঘন্টাও লাগবে না, ইরানকে ধ্বংস করার জন্য একটা রাতই যথেষ্ট। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসের সাংবাদিক সম্মেলনে এই ভাষাতেই ইরানকে ফের হুমকি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুঝিয়ে দিয়েছেন হরমুজ প্রণালী খোলার জন্য যতদূর যাওয়ার প্রয়োজন তিনি যাবেন। এটা কি শুধু কথার কথা, নাকি এটা সেই ভবিষ্যতের ট্রেলার যেখানে যুদ্ধ আর অর্থনীতি আলাদা কিছু নয়, বরং একই খেলার দুই দিক? আর যদি সেই দেশটা হয় ইরান, তাহলে কি সেটা শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা থাকবে, নাকি তার ঢেউ এসে লাগবে আপনার পকেট, আপনার দেশের অর্থনীতি, এমনকি আপনার ভবিষ্যতের উপর? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের বিশ্লেষণ। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পিছনের খবর। মধ্যপ্রাচ্য এই একটা অঞ্চলে যেন বারবার বিশ্ব রাজনীতির আগুন জ্বালিয়ে দেয়, কারণ একটাই, তেল। ইরান, সৌদি আরব, ইরাক এই দেশগুলো শুধু নিজেদের জন্য তেল উৎপাদন করে না, তারা গোটা বিশ্বের জ্বালানি ব্যবস্থার লাইফলাইন। আর এই লাইফলাইনের উপর নিয়ন্ত্রণ মানেই বিশ্ব অর্থনীতির উপর প্রভাব। আর সেই কারণেই বারবার এই অঞ্চলে প্রবেশ করেছে ইউনাইটেড স্টেটস। কিন্তু ইউনাইটেড স্টেটস আর ইরানের সম্পর্ক কখনোই সহজ ছিল না। 1979 সালের ইরান রেভলিউশনের পর থেকেই দুই দেশের মধ্যে অবিশ্বাসের দেওয়াল তৈরি হয়। এরপর আসে নিষেধাজ্ঞা, পারমাণবিক উত্তেজনা, সামরিক হুমকি, সব মিলিয়ে সম্পর্কটা হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে টান সম্পর্কগুলোর একটি। 2015 সালে যখন জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন স্বাক্ষরিত হয়, তখন মনে হয়েছিল হয়তো বরফ গলবে। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে বেরিয়ে আসেন, ফলে আবার চাপ বাড়ে ইরানের উপর। এরপর 2020 সালে কোয়াসেম সোলেইমানিকে মার্কিন ড্রোন হামলায় হত্যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই পটভূমিতেই ট্রাম্পের সেই বিস্ফোরক মন্তব্য, আমরা চাইলে ইরানের সব তেল দখল করে নিতে পারতাম। কথাটা শুনতে শক্তির প্রদর্শন মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে অনেকগুলো স্তর, কৌশল, চাপ আর রাজনীতি। প্রথমেই আসি ইরান কি বলছে। ইরান সরাসরি এই বক্তব্যকে হুমকি হিসেবে নিয়েছে। তাদের অবস্থান স্পষ্ট, আমাদের সম্পদের দিকে কেউ হাত বাড়ালে সেটা শুধু অর্থনৈতিক প্রতিক্রিয়া হবে না, সামরিক জবাবও দেওয়া হবে। শুধু তাই নয়, ইরান জানিয়ে দিয়েছে তারা একা লড়বে না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্র গোষ্ঠী, যাদের অনেকেই ইরানের প্রভাবাধীন, তাদের মাধ্যমেও পাল্টা আঘাত আসতে পারে। অর্থাৎ যুদ্ধ হলে সেটা এক দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা অঞ্চলে ছড়িয়ে পড়বে। এবার আসে আমেরিকার ভেতরের চিত্রে, যেখানে আসল রাজনৈতিক খেলা চলছে। ইউনাইটেড স্টেটসের সাধারণ মানুষ এখন যুদ্ধক্লান্ত। ইরাক, আফগানিস্তান এই দীর্ঘ যুদ্ধগুলোর স্মৃতি এখনো তাজা। হাজার হাজার প্রাণহানি, ট্রিলিয়ন ডলারের খরচ, আর শেষ পর্যন্ত স্পষ্ট কোনো জয়ের গল্প নেই। তাই এখন অনেক আমেরিকানই প্রশ্ন তুলছে, আবার কি তেলের জন্য যুদ্ধ? এর মূল্য কে দেবে? এই মনোভাব ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ, কারণ একদিকে তিনি শক্তিশালী নেতৃত্ব দেখাতে চান, অন্যদিকে ভোটারদেরও মন হারাতে চান। এখন প্রশ্ন, যদি এত বড় সিদ্ধান্ত হয়, তাহলে নেটো আর ইউনাইটেড কিংডম কোথায়? এখানেই ছবিটা আরো জটিল। ইউরোপীয় দেশগুলো, বিশেষ করে ইউনাইটেড কিংডম, সরাসরি সামরিক পদক্ষেপে আগ্রহী নয়। তারা এখনো কূটনৈতিক সমাধানের পক্ষপাতী। তাদের মতে 2015 সালের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনের মতো চুক্তির পথেই সমস্যার সমাধান সম্ভব। সরাসরি তেল দখল মানে আন্তর্জাতিক আইন ভাঙা, যা ভবিষ্যতে আরো বড় অস্থিরতা তৈরি করবে। ফলে ট্রাম্প এখানে এক ধরনের কূটনৈতিক একাকিত্বে পড়েছেন। ন্যাটো পুরোপুরি পাশে নেই, ইউরোপ দ্বিধায়, আর ভেতরে নিজের দেশের জনগণও দ্বিধা বিভক্ত। এই অবস্থায় ট্রাম্পের অস্বস্তি বাড়াটাই স্বাভাবিক। একদিকে তিনি শক্তির বার্তা দিতে চান, আমরা পারি, অন্যদিকে বাস্তবতা বলছে করলেই বিপদ। কারণ সরাসরি ইরানের তেল দখল মানে শুধু একটি সামরিক অভিযান নয়, এটা হতে পারে এক পূর্ণমাত্রার যুদ্ধের সূচনা, যেখানে জড়িয়ে পড়তে পারে রাশিয়া, চায়না এর মতো শক্তিধর দেশও। আর তখন সেটা আর মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেটা হয়ে উঠবে একটি বৈশ্বিক সংঘাত। এই প্রেক্ষাপটে ট্রাম্পের বক্তব্য শুধু একটি মন্তব্য নয়, এটা একটি শক্তির বার্তা, আবার একই সঙ্গে এটি একটি কূটনৈতিক চাপ। কিন্তু এই খেলায় শুধু আমেরিকা আর ইরান নেই, এখানে প্রত্যেক বড় দেশ নিজের হিসাব কষছে। প্রথমে আসি ইন্ডিয়ার কথায়।
ভারতের অবস্থান সবচেয়ে সূক্ষ্ম এবং জটিল, কারণ একদিকে ইউনাইটেড স্টেটস ভারতের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র, প্রতিরক্ষা, প্রযুক্তি, কূটনীতি সব ক্ষেত্রেই সম্পর্ক গভীর হচ্ছে। অন্যদিকে ইরানের সঙ্গেও ভারতের ঐতিহাসিক অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, বিশেষ করে তেল আমদানি এবং চাবাহার বন্দরের মতো প্রকল্পে। তাই ভারত সরাসরি কোনো পক্ষ নিচ্ছে না, বরং তারা ব্যালেন্সিং অ্যাক্ট করছে। একদিকে আমেরিকার সঙ্গে সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে ইরানের সঙ্গে যোগাযোগ খোলা রাখা ভারতের সবচেয়ে বড় চিন্তা। জ্বালানি নিরাপত্তা, যদি এই উত্তেজনা বাড়ে তাহলে তেলের দাম বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতে। তাই ভারত চাইছে যুদ্ধ নয়, স্থিতিশীলতা। এবার আসি চায়নার কথায়। চীন এই পরিস্থিতিকে একেবারেই অন্যভাবে দেখছে। তারা সরাসরি যুদ্ধ চায় না, কিন্তু এই উত্তেজনাকে তারা একটি সুযোগ হিসেবেও দেখছে। কারণ যদি আমেরিকা মধ্যপ্রাচ্যে জড়িয়ে পড়ে, তাহলে এশিয়ায় চীনের প্রভাব বাড়ানোর সুযোগ তৈরি হবে। 2, চীন ইতিমধ্যেই ইরানের সঙ্গে অর্থনৈতিক ও জ্বালানি চুক্তি বাড়াচ্ছে। অর্থাৎ চীন বাইরে থেকে শান্তির কথা বললেও ভেতরে ভেতরে নিজের অবস্থান আরো শক্ত করছে। এবার রাশিয়ার জন্য এই পরিস্থিতি একটি কৌশলগত সুবিধা, কারণ তেলের দাম বাড়লে রাশিয়ার অর্থনীতি লাভবান হয়। 2, আমেরিকা যদি নতুন সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে ইউক্রেন সহ অন্যান্য ইস্যুতে চাপ কমে। তাই রাশিয়া সরাসরি সংঘর্ষে না গিয়ে কূটনৈতিকভাবে ইরানের পাশে থাকার ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো চুপ নেই। সৌদি আরবিয়া একদিকে ইরানের প্রতিদ্বন্দ্বী, কিন্তু তারা সরাসরি যুদ্ধ চায় না, কারণ এতে গোটা অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হবে। ইসরায়েল আবার ইরানকে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে, তাই তারা কঠোর অবস্থানের পক্ষপাতী। সব মিলিয়ে একটা জটিল জালের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে প্রত্যেক দেশ নিজের লাভ ক্ষতির হিসেব করছে। এই অবস্থায় আবার ফিরে আসি ডোনাল্ড ট্রাম্পের দিকে। তিনি একদিকে শক্তি দেখাতে চান, অন্যদিকে আন্তর্জাতিক সমর্থন পাচ্ছেন না পুরোপুরি। দেশের ভেতরে মানুষ যুদ্ধে চায় না, বাইরে মিত্ররা দ্বিধায়, আর প্রতিপক্ষ ইরান সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে, আমরা চাইলে একটা দেশের সব তেল দখল করে নিতে পারতাম। এই পরিস্থিতিতে এটি শুধু একটি বক্তব্য নয়, এটা একটি গ্লোবাল পাওয়ার গেম। শেষে কিছু প্রশ্ন আপনার জন্য রেখে যেতে চাই। 1, ইন্ডিয়া কি এই ভারসাম্য দীর্ঘদিন ধরে রাখতে পারবে, নাকি একসময় পক্ষ নিতে বাধ্য হবে? 2, চায়না আর রাশিয়া কি এই পরিস্থিতিকে নিজেদের শক্তি বাড়ানোর সুযোগ হিসেবে ব্যবহার করছে? 3, ইউরোপ কেন এত সতর্ক? তারা কি সত্যি শান্তি চায়, নাকি যুদ্ধের ভয় তাদের পিছিয়ে দিচ্ছে? 4, আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি তেলের জন্য এই টানাপোড়েন একদিন বাস্তব যুদ্ধে রূপ নেয়, তাহলে তার ধাক্কা কি শুধু মধ্যপ্রাচ্যে থাকবে, নাকি আপনার আমার জীবনেও সরাসরি আঘাত করবে? এর অর্থনৈতিক প্রভাবও ভয়াবহ হতে পারে। তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে উঠবে। ভারতের মতো দেশ যারা তেল আমদানির উপর নির্ভরশীল, তাদের অর্থনীতিতে সরাসরি ধাক্কা লাগবে। পেট্রোল ডিজেলের দাম বাড়বে, পরিবহন খরচ বাড়বে, বাজারে জিনিসপত্রের দাম বাড়বে, অর্থাৎ সাধারণ মানুষের জীবনে চাপ বাড়বে। তাহলে সামনে কি? একটাই পথ, কূটনীতি, যেখানে আলোচনা দিয়ে উত্তেজনা কমানো যায়। আরেকটা পথ, সীমিত সংঘর্ষ, যেখানে ছোট ছোট আঘাত আর পাল্টা আঘাত চলতেই থাকে। আর তৃতীয় পথ, পূর্ণমাত্রার যুদ্ধ, যার শেষ কোথায় কেউ জানে না। এখন সবকিছুর মাঝে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্নগুলো আপনার জন্য। 1, ট্রাম্প কি শুধু রাজনৈতিক সুবিধার জন্য এই বক্তব্য দিলেন, নাকি এটা ভবিষ্যতের পরিকল্পনার ইঙ্গিত? 2, ইরান কি সত্যি সরাসরি সংঘর্ষে যাবে, নাকি কৌশলে লড়াই চালাবে? 3, কেন নেটো আর ইউনাইটেড কিংডম পিছিয়ে আছে? তারা কি যুদ্ধের ভয় পাচ্ছে, নাকি তার জন্য তারা অন্য কোনো বড় খেলা খেলছে? 4, আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি তেলের জন্য যুদ্ধ তৈরি হয়, তাহলে তার আগুনে পুড়বে কারা? শুধু মধ্যপ্রাচ্য, নাকি আমরা সবাই? কারণ ইতিহাস বারবার দেখিয়েছে, যুদ্ধ কখনো দূরে থাকে না, একদিন না একদিন তার প্রভাব এসে পড়ে আমাদের সববার জীবনে। আজ এই পর্যন্তই। লাইক, কমেন্ট আর শেয়ার করুন, আর দেখতে থাকুন দৈনিক সংবাদ অনলাইন। শুধু নামই যথেষ্ট।